করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ আমাকে? যদি স্পষ্ট শুনতে পাও একটু কমেন্টে জানিয়ে দাও। কে কে ক্লাসে অংশগ্রহণ করছো কমেন্টে জানাও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও এবং ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে নাও। আমরা ফিজিক্সের 4র্থ ক্লাসে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা 3টা চ্যাপ্টার, 2টা বড় চ্যাপ্টার এবং একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চ্যাপ্টার, এই দুইটাকে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলোকে আমি কভার করব। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও এবং ভিডিও যদি স্পষ্ট দেখতে পাও একটু জানিয়ে দাও। আমি আমার টাইমলাইনে শেয়ার করে নিচ্ছি, তোমরাও তোমাদের টাইমলাইনে শেয়ার করে নাও। কে কোত্থেকে ক্লাস করছো আমাকে একটু জানিয়ে দাও। কে এম অরিন বলতেছে, আরিন বলতেছে, স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো তুমি। চলো চলো এগিয়ে যেতে চাই আমরা। আজকে অনেক বড় ক্লাস, অনেক বড় একটি ক্লাস আমরা ইনশাল্লাহ শেষ করব আজকে। মোটামুটি আমাদের একটা ছোট্ট দুঃসংবাদও আছে, ভুলে মোবাইলে চার্জ দেই নাই, মোবাইলে চার্জ নাই, যে কোনো সময় কেটে যেতে পারে। আচ্ছা, চেষ্টা করছি আমরা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য, চিন্তা নাই। চলো এগিয়ে যাই। কে কে ক্লাস করছো একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে। যেই ফ্রেন্ডদের সাথে ক্লাস করতে চাও, যেই ফ্রেন্ডদের সাথে ক্লাস করতে চাও তাদেরকে কমেন্টে মেনশন করো। তোমাদের কনক স্যার ক্লাস পারে না, ফিজিক্স পারে না। ফিজিক্স না পারলে কিছু করার নাই, ফিজিক্স না পারলে ক্লাসে অংশগ্রহণ করেন স্যার, ইনশাল্লাহ পেরে যাবেন। হাঁস পারে, মুরগি পারে, আপনি পারবেন না কেন? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন, চিন্তা নাই। চলো চলো চলো, তাহলে কি আমরা বিসমিল্লাহ বলে ক্লাস শুরু করব? ইমরান সাহেব মার্কার দেন। আমাকে বলছে স্যার আপনি ফিজিক্স বইটা পানিতে গুলিয়ে পানি পান করতে পারেন। হ্যাঁ, ফিজিক্স বইটা পানিতে গুলিয়ে পানি পান করো। হ্যাঁ, মোটামুটি ফ্রেমিং ঠিক আছে সব, ধন্যবাদ। চলো আমরা বিসমিল্লাহ বলে আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসটা ক্লাস 4। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় ধীরে ধীরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। ক্লাস 1 শেষ করেছি আমরা, ক্লাস 2 শেষ করেছি, ক্লাস 3 শেষ করেছি, ক্লাস 4 রানিং, আর একটা ক্লাস আছে মোটামুটি, তারপরেই তোমাদের সাথে আমাদের জার্নি শেষ হবে, ফিজিক্সের জার্নি। চলো ঠিক আছে, চলো শিক্ষার্থীরা আমরা বিসমিল্লাহ বলে আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসের প্রথম যেই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। আমরা আমাদের মতো করে ক্লাসটা গুছিয়ে নিয়ে এসেছি। তোমরা যদি মনে করো তোমাদের কোনো একটা টপিক প্রয়োজন আছে, তার সাথে সাথে কমেন্টে জানাও, আমাদের সাপোর্টিং টিম হয়তোবা আমাদেরকে রিপ্লাই দিলে তখন আমরা চেষ্টা করব ওই টপিকটাও তোমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। যারা যারা ক্লাস করছো আমি আবারও বলছি, তুমি তোমার কোন ফ্রেন্ডকে নিয়ে ক্লাসে করতে চাও, অর্থাৎ কোন ফ্রেন্ডকেও নিয়ে নটর ডেম হলি ক্রসে পড়ালেখা করতে চাও, তাদেরকে কমেন্টে মেনশন দিয়ে দাও। আমাদের ক্লাসটা শেয়ার করে নাও তোমাদের টাইমলাইনে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তোমরা আমাদেরকে কতটুকু কেয়ার করছো আমরা সেটা বুঝতে পারবো তোমরা যদি আমাদেরকে শেয়ার করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো বিসমিল্লাহ বলে আমরা ক্লাস শুরু করতে চাই। আজকের পুরো ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি এবং চেষ্টা করব পুরো ক্লাসটি তোমাদের যাতে
ভালো লাগে সেই ব্যবস্থা করার জন্য প্রথমেই বিখ্যাত কনসেপ্ট, এখান থেকে প্রশ্ন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তোমরা জানো তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, ইন্টারমিডিয়েটে উঠলে মোটামুটি 5 ধরনের স্কেল পাবে তোমরা। তোমাদের বইতে এখন পর্যন্ত স্কেল আছে হচ্ছে 3টা। সেই 3টা স্কেলের মধ্যে সম্পর্ক আমরা নিব। সেই সম্পর্ক নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক আছে। প্রত্যেকটা স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক আছে, তাকে টি আইস দিয়ে লিখতে পারি আমরা, অর্থাৎ আইস পয়েন্ট, টি আইস দিয়ে লিখতে পারি বা আইস পয়েন্ট বলতে পারি আমরা। তাহলে এই আইস পয়েন্টের মানগুলো হচ্ছে, যদি আমরা সেলসিয়াস স্কেলে বলি, তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিন স্কেলে এটাকে ডিগ্রি দিতে হবে না, 273 কেলভিন। এবং যথাক্রমে সেলসিয়াস স্কেলের এই ভ্যালুগুলি হচ্ছে 100 ডিগ্রি, 212 ডিগ্রি, এটা হচ্ছিল স্টিম পয়েন্ট বা বাষ্পবিন্দু, সেটা তোমরা সবাই জানো, এটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। এবং এই দুইটার যে ডিফারেন্স তোমরা জানো, এটাকে আমরা নাম দিয়েছি মৌলিক ব্যবধান। যারা না জানো কনসেপ্টটা একটু চিন্তা করো, যে আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্টের যে মধ্যবর্তী ডিফারেন্স তাকে বলে মৌলিক ব্যবধান। এই 3টা স্কেলের মধ্যে আমরা যদি একটু সম্পর্ক নিয়ে আসতে চাই, তোমরা জানো C/5 F-32/9 এবং K-273 কত বলেন তো 5। তাহলে এটাই হচ্ছে এই 3টা স্কেলের মধ্যবর্তী সম্পর্ক, তোমরা জানো। আচ্ছা, আমি যদি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি, কে উত্তর দিতে পারবে আমাকে, যে 10 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য, 10 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য দুইটা তো এক কথা না। একটাকে আমরা ডেল সি দিয়ে লিখবো, একটাকে সি দিয়ে লিখবো। তোমরা কি আমাকে বলতে পারো 10 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করা এবং 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যকে ফারেনহাইটে কনভার্ট করা দুইটা কি এক কথা কিনা আমাকে জানাও তো একটু। 10 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করা এবং 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যকে ফারেনহাইটে কনভার্ট করা দুইটার কনসেপ্ট কি সেম কিনা আমাকে একটু জানিয়ে দাও তো। এক কথা না। হ্যাঁ, সুমা দাস বলছে এক কথা না, অদিতি শশী বলছে এক কথা না, হ্যাঁ সুপ্রিয়া হালদার বলছে এক কথা না। আচ্ছা, তাহলে যদি এক কথা না হয় তাহলে এদের সম্পর্কই নিশ্চয়ই একরকম হবে না। তাহলে সম্পর্কটা কেমন হবে? যদি আমাদেরকে তাপমাত্রার মধ্যে সম্পর্ক বলে তাহলে তো আমরা এইভাবেই লিখব যে C/5 F-32/9, কিন্তু যদি আমাকে কেউ বলে তাপমাত্রার পার্থক্যের মধ্যে সম্পর্ক, তাহলে ডেল C/5 ডেল F/9 এবং ডেল K/5। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। একটু আরেকটু জিনিস ক্লিয়ার থাকতে হবে তোমাদের, যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের পার্থক্যটা সমান। বাচ্চারা, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 274 কেলভিন, কিন্তু যদি আমাকে কেউ বলে 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য সেটাই 1 কেলভিনের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, সহজ জিনিস। যদি আমাকে কেউ বলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন, বিষয়টা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু যদি কেউ আমাকে বলে ফেলে যে 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য আর 1 কেলভিনের পার্থক্য দুইটা সমান কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। তাহলে কখনো যদি তাপমাত্রাকে কনভার্ট করতে পারে তাহলে আমি এই সূত্র ইউজ করব, আর যদি কখনো আমাকে তাপমাত্রার পার্থক্যকে কনভার্ট করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আশা করি সবাই বুঝেছ। ইভেন আমাদের এখানে একটা সূত্র আমরা তোমাদেরকে যদি একটু লিখে দেই, বা একটা সূত্র তোমাদেরকে সাথে যদি একটু শেয়ার করে নেই, একটা সূত্র আমি যদি তোমাদের সাথে লিখে নেই বা একটা সূত্র যদি তোমাদের সাথে আমি শেয়ার করে নেই, বিষয়টা একটু মনে রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে, কখনো যদি আমাদেরকে বিভিন্ন তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম দেয়, কখনো যদি আমাদেরকে বিভিন্ন তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম দেয়, সেই ধর্মগুলোও কিন্তু কি করতে হবে বলতো? কখনো যদি আমাদের বিভিন্ন তাপমাত্রিক ধর্মের কথা বলে, অর্থাৎ আমাকে যদি এরকম বলে কেউ যে সি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
সি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা তাপমাত্রিক ধর্ম এক্স, আইস পয়েন্টে তাপমাত্রিক ধর্ম হচ্ছে এক্স আইস, স্টিম পয়েন্টে তাপমাত্রিক ধর্ম হচ্ছে এক্স স্টিম। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেলসিয়াস স্কেল থেকে ডিরেক্টলি অ্যান্সারটা পাবো এরকম যে এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণন 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 100 ইন্টু কত বলতো ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। মানে এরকম বলতে পারে যে কেউ যদি আমাকে এরকম ভাবে বলে যে 10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ মনে করো যে হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াসে একটা পদার্থের রোধ হচ্ছে হলো 2 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াসে একটা পদার্থের রোধ আর স্টিম সেটা মনে করলা 500 ওহম। তাহলে আমাকে বলল কত তাপমাত্রায় রোধ মনে করো 300 ওহম হবে। এরকম যদি একটা প্রশ্ন হয়, এটাকে বলে তাপমাত্রিক ধর্ম। পদার্থের কিছু ধর্ম রয়েছে যেই ধর্মগুলি দেখে আমরা খুব সূক্ষ্মভাবে কোনো বস্তুর তাপমাত্রা ক্যালকুলেশন করতে পারি, সেগুলোর নাম হচ্ছে তাপমাত্রিক ধর্ম বা তাপমিতিক ধর্ম। তাহলে এইখান থেকে আমরা কিভাবে সূত্র লিখবো? আমরা বলেছিলাম যে কোনো তাপমাত্রা যদি সি হয় সেটা হচ্ছে কি বলতো, যেহেতু এখানে রোধ বলছে আমরা আর দিয়ে লিখেছি, চাপ বললে পি দিয়ে লিখতাম। তাহলে আর মাইনাস আর আইস, আর স্টিম মাইনাস আর আইস গুণন 100। তার মানে কি পেয়েছি দেখো তো, 300 মাইনাস কত 2, 500 মাইনাস কত 2 গুণন 100 কত হয়েছে আমাকে একটু বলে ফেলো তো। ক্যালকুলেটরটা হাতে নাও, কত হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি কে তাড়াতাড়ি পারো। যে তাড়াতাড়ি পারবে তার জন্য কিছু নাই। হ্যাঁ দেখছেন কনক স্যার, আপনি গণিত ক্লাস কখন করবেন? এসে তো ধরা খেয়েছেন, এখন বলেন। বলেন বলেন কার কত হয়েছে, কার কি আনসার হয়নি বলে ফেলো আমাকে। দেখি কমেন্টে জানাও তো। তাহলে এত কি হবে বলেন তো, এটা ডিরেক্টলি ডিগ্রি সেলসিয়াসে পাবো। ইভেন বাচ্চারা 59 ডিগ্রি সেলসিয়াস, 59 পয়েন্ট সামথিং বা 59ই ধরতে পারি যেহেতু কম ডিফারেন্স এসেছে। এমনকি জানো বাচ্চারা, এই সূত্রটা আমরা চাইলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারও অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ কেউ যদি আমাকে বলে যে কোনো একটা স্কেল, কোনো ত্রুটিপূর্ণ স্কেল হইতে পারে না, যে একটা তাপমাত্রার স্কেলের মধ্যে কোনো একটা কারণে ত্রুটি হয়েছে, হতেই তো পারে। তাহলে কোনো একটা ত্রুটিপূর্ণ স্কেল যদি এমন হয় যে তার বরফ বিন্দু হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, তার বাষ্প বিন্দু হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস, আমাকে বলছে স্কেলটিতে যখন 50 ডিগ্রি সেলসিয়াস হবে তখন প্রকৃত তাপমাত্রা কত? আমার কথা কি বুঝেছ? তাহলে কনসেপ্টটা কি হবে আমি যদি একটু বুঝিয়ে বলি তোমাদের। সূত্র একটাই, সি। যেহেতু এখানে তাপমাত্রা বলছে সেহেতু তাপমাত্রাকে আমরা এক্স এর পরিবর্তে টি দিয়ে লিখবো, টি মাইনাস টি আইস, টি স্টিম মাইনাস টি আইস গুণন 100 এত ডিগ্রি সেলসিয়াস। এখানে টি বলতে এটা ত্রুটিপূর্ণ, এই ভ্যালুগুলি ত্রুটিপূর্ণ আর এই ভ্যালুগুলি প্রকৃত। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপমাত্রায় বলছে কত বলতো 50 ডিগ্রি, তাহলে এটা 50 মাইনাস আইস পয়েন্ট কত 5, 98 মাইনাস কত 5 গুণন 100, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস। কত আসছে অ্যান্সারটা একটু জানিয়ে দাও তো আমাকে। বলো বলো বলে ফেলো।
আবার বুঝিয়ে দেন স্যার, অথই বলতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে আমাদের মূল সূত্র হচ্ছে যদি কখনো কোনো তাপমাত্রার কনভার্সন না এসে আমাকে বলে কোন একটা তাপমিতিক ধর্ম, রোধ, চাপ, তারপরে হচ্ছে আয়তন, দৈর্ঘ্য, ঠিক আছে, পারদের দৈর্ঘ্য দেওয়া আছে বা গ্যাসের চাপ দেওয়া আছে বা পরিবাহীর রোধ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তাপমাত্রার সূত্র হচ্ছে, তাপমাত্রা বের করার সূত্র সি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস। তার মানে যে কোনো তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, অর্থাৎ সি তাপমাত্রায় তাপমিতিক ধর্মটা কত, এই যে সি তাপমাত্রায় তাপমিতিক ধর্মটা হচ্ছে এক্স, আইসে হচ্ছে এক্স আইস, স্টিমে হচ্ছে এক্স স্টিম। এটা যদি হয়ে থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা ওগুলো নির্ণয় করতে পারবো। যেমন এখানে আমরা তোমাদেরকে শিখিয়েছি যে বরফ বিন্দু মানে যেখানে 0 ডিগ্রি হওয়ার কথা সেখানে দেয়া আছে 5 ডিগ্রি, যেখানে 100 ডিগ্রি হওয়ার কথা সেখানে দেয়া আছে 98 ডিগ্রি। আমাকে বলছে স্কেলটিতে যখন 50 ডিগ্রি, মানে এটা তো ত্রুটিপূর্ণ, এটা তো সঠিক তাপমাত্রা দিবে না। এখন এইখানে যখন 50 ডিগ্রি দিবে তখন আসলে প্রকৃত তাপমাত্রা কত হবে? তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে যে কোনো তাপমাত্রার সূত্রই এটা। তাহলে এটা যদি ত্রুটিপূর্ণ স্কেল হয় সেখান থেকেও প্রকৃত মান বের করা যাবে। প্রকৃত মানের সূত্র কি? সি এক্স মাইনাস এক্স আইস ছিল, সেখানে আমরা টি মাইনাস টি আইস লিখছি, অর্থাৎ কি হচ্ছে যে তাপমাত্রাটা আমরা ত্রুটিপূর্ণ স্কেলে পরিমাপ করেছি। তাহলে টি মাইনাস টি আইস, টি স্টিম মাইনাস টি আইস গুণন 100, এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে সেই ক্ষেত্রে মানগুলি বসিয়ে নিলেই আমরা কি তাপমাত্রা পেয়ে যাব। এমনও বলতে পারতো, এখানে যেমন বলছি যে স্কেলটিতে 50 ডিগ্রি, এমন বলতে পারতো প্রকৃত তাপমাত্রা 50 ডিগ্রি হলে ওই স্কেলে কত পার্ট দিবে। তখন আমরা কি করতাম, এই সি এর মধ্যে কি 50 ডিগ্রি বসাতাম, টি এর মানটা বের করতাম। তোমরা কি আমার কথা কি বুঝতে পেরেছো? দেখো তো বাচ্চারা, 48.38, হ্যাঁ সাব্বাস, অনেকে অ্যান্সার করেছো। কে কে অ্যান্সার করেছো? আরিফ অ্যান্সার করেছো, দীপক অ্যান্সার করেছো, সাজিদ অ্যান্সার করেছো, আর কি কেউ করে? হ্যাঁ অরিজিৎ অ্যান্সার করেছো, অনেকে অ্যান্সার করেছো। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ তোমাদেরকে। আমাদের টিমমেটরা যারা আছো, যারা অ্যান্সার করছে, তাদেরকে যদি কোনো রিয়েক্ট দিতে পারো তাহলে তারা উদ্বুদ্ধ হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সাব্বাস, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা একটু এগিয়ে যেতে চাই। তাহলে মোটামুটি এরকম কোনো কনসেপ্ট থাকলে আমরা অঙ্ক করতে পারবো। তোমাদের জন্য আমাদের এখানে অবশ্যই কিছু এখানে প্র্যাকটিস আছে, আমরা যদি একটু দেখতে চাই। যেমন এখানে বলছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, অলরেডি আমরা সম্পর্ক বলে ফেলছি, এটা হলিক্রস কলেজে 2016 সালে এসেছিল। তোমরা আশা করছি এখন এটা পারবে। হ্যাঁ আমরা যদি এগিয়ে যাই তোমাদের জন্য, আমরা যদি একটু এগিয়ে যাই। হ্যাঁ এখানে কি প্রশ্ন করেছে একটু খেয়াল করো। আমাকে বলছে কোন তাপমাত্রায় ডিগ্রি ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের পাঠের মান সমান হয়। ঠিক আছে, যদিও আমরা যেখান থেকে প্রশ্নটা পেয়েছি এরকম ভাবে, আসলে প্রশ্নটা এরকম ভাবে হওয়ার কথা না। আমরা যেই শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নটা কালেক্ট করেছি সে এইভাবে লিখে দিয়েছে। আসলে বিষয়টা এরকম বলতে পারো, আবার নাও বলতে পারো। বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ওই যে আমরা সি বাই কত লিখেছিলাম, 5, এফ মাইনাস 32/9 লিখেছিলাম, তাহলে কোন তাপমাত্রায় সমান। তাহলে এখানে সি এর মান যা, এফ এর মান কিন্তু তাই। বারবার বলতেছি, মনে করলা যে একটা বিন্দুকে আমরা লিখলাম 1 সেন্টিমিটার, সেটাই কি মিলিমিটার স্কেলে 10 মিলিমিটার না? তার মানে রিডিং আলাদা, তার মানে রিডিং আলাদা, কিন্তু কি বলতো পাঠ আলাদা, কিন্তু জিনিস কি আলাদা? জিনিস তো অবশ্যই সেম। ঠিক একই রকম ভাবে এই সমীকরণ যখন লিখলাম, এইখানে সি এর মান যা, মানে তাপমাত্রার ভ্যালু যা, এইখানে তাপমাত্রার ভ্যালু কিন্তু তা না, অর্থাৎ রিডিং আলাদা কিন্তু জিনিস কি আলাদা? জিনিস তো সমানই, এটাই বোঝাতে চেয়েছে। তাহলে কি বলছে বলতো, এফ ডিগ্রি সেলসিয়াস এবং সি ডিগ্রি সেলসিয়াসের স্কেলের পাঠের সমান হবে, এরকম বলতে চেয়েছে। অথবা এই জিনিসটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা যেত, অন্যভাবে রিপ্রেজেন্ট এমন করা যেত, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াসের স্কেলের রিডিং সমান। এখানে যে প্রশ্নটা আসছে সেই অনুযায়ী অ্যান্সারটা হবে। এখান থেকে সি এর মান বের করো, সি এর মান বের করলে কত আসবে, এটা অ্যান্সার হবে। একই রকম ভাবে যদি আমরা কিসের মান বের করি বলতো, ডিগ্রি ফারেনহাইটের মান বের করি, তখন কি হয় বলতো, 9/5। হ্যাঁ মানে এখান থেকে যদি এফ এর মানটা বের করি তাহলে অ্যান্সারটা কি আসবে, সি এর মানটা বের করলে তো অ্যান্সার পেয়েছি অলরেডি। সি এর মান বের করলে এফ মাইনাস 32, উপরে 5 নিচে 9। আর এখান থেকে যদি এফ এর মান বের করি তাহলে কি হবে, সি গুণন 9/5 প্লাস 32। তার মানে এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আর যদি কোথাও কোনো জায়গায় এরকম বলতো যে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে রিডিং সমান,
পাঠের মান সমান তখন সি এর মানও এক্স ধরতাম, এফ এর মানও কি ধরতাম, এক্স ধরতাম। ফলে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এই সমীকরণে এক্স এর মান বসালে -40 ডিগ্রি আসবে। তার মানে -40 ডিগ্রিতে সেলসিয়াস স্কেলেও -40 ডিগ্রি আসবে, কে সেলসিয়াস ফারেনহাইট স্কেলেও -40 ডিগ্রি ফারেনহাইট আসবে। না, এখানে বুঝিয়েছে যে মানে এখানে সি এর মানটা আর এফ এর মানের জিনিসটা সেম, সেজন্য এখান থেকে সি এর রিডিং বের করো, আবার এফ এর রিডিং বের করো। এখানে সি যেই তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করছে, এখানে এফ কিন্তু একই টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে। ওকে, যখন পাঠের মান সমান বলবে তখন ওই সিস্টেমে অঙ্ক করতে হবে। সাব্বাস। হ্যাঁ, ফিরোজ বলছে ক্লিয়ার স্যার। আর কি কারো ক্লিয়ার হয়নি? মানুষের শরীরের তাপমাত্রা 98.5 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মানটা কত? কে পারো বলো তো? কে পারবে এটা বলে ফেলো তো, বলে ফেলো, কনভার্ট করে বলে ফেলো কত কত আসে দেখি। কে পারো দেখি? আরিফ আমিন ব্রাহ্মণবাড়িয়ার, মানে কি ভয় দেখাচ্ছ আরিফ আমাদের? তুমি ব্রাহ্মণবাড়িয়ার, এর জন্য কি আমরা ভয় পেতে হবে বলো তো? বলো কত হবে এখানে? বলো কত হবে? 36.94 একজন বলেছে। হ্যাঁ কেলভিন, কেলভিন স্কেলে কত হবে বলে ফেলো। ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট তো দেয়া আছে, ডিগ্রি সেলসিয়াস হবে। থ্যাংক ইউ। জয়নাল আবেদিন কমেন্ট করেছে 36.94। পূর্ণ সংখ্যায় নেওয়ার দরকার নাই, যা আসবে তা লিখে দিবে। রাজেশ মিলন লিখেছে, সুমা দাস লিখেছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের পরিচিত নামগুলি খুঁজে পাচ্ছি না কেন, পরিচিত শিক্ষার্থীরা কোথায়? সেলসিয়াস, কেলভিনেরটা কত আসছে? সেলসিয়াস সবাই পেরেছো, কেলভিনেরটা কত আসবে বলো তো? মান বসিয়ে দিলেই হবে। আশা করি তোমরা এটা পারবে, সহজ অঙ্ক। আমরা যদি একটু এগিয়ে যাই, কোন তাপমাত্রায় কেলভিন ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? মাত্রই আমরা বললাম এটা -40 কেলভিন ফারেনহাইট বলছে। এই মানটা, এইটা কিন্তু শিখি নাই। তাহলে কেলভিন কে মাইনাস কত? 273 বাই কত বলো তো? 5। এফ মাইনাস কত? 32 বাই কত? 9। তাহলে এখানে যদি মান বসিয়ে দেই, এক্স মাইনাস 273 বাই 5, এক্স মাইনাস 32 বাই কত বলো তো? 9। তাহলে এখান থেকে এক্স এর মান বের করে যা আসবে তা। এখন তোমরা কি আমাকে এটা বলতে পারো কোন তাপমাত্রায় কেলভিন এবং সেলসিয়াসে এর পাঠ সমান? বলতে পারো এটা, বলো তো? এটা প্রবলেম 4 স্টার। বলো তো, এটা তো পারলাম আমরা। এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিতে পারবো। যদি আমি প্রশ্ন করি কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান, বলতে পারবো আমাকে? বলে ফেলে তো। লিটন চৌধুরী বলছে নেভার উইল বি ইকুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, কারণ আমরা জানি সি ইকুয়াল টু কত বলতো? কে মাইনাস 273। তাহলে সি এর মান যদি এক্স ধরি, কে এর মানও যদি এক্স ধরি, তাহলে সেই ক্ষেত্রে এটা কত আসে? 0 - 273। তার মানে এটা কোনোদিন কি সম্ভব না। তার মানে কি সি আর কে কোনোদিন কি হতে পারবে না? সমান হতে পারবে না। সি আর কে কোনোদিন কি হতে পারবে না? সমান হতে পারবে না। ঠিক আছে, সি আর কে কোনোদিন সমান হতে পারবে না। থ্যাংক ইউ। কিন্তু ডেল সি আর ডেল কে কিন্তু সমান সবসময়। সি আর কে সমান হতে না পারলেও ডেল সি আর ডেল কে অলওয়েজ সমান, ঠিক না? সাব্বাস, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। এগিয়ে যাই। কে জানি বলতেছিল এটা। আমরা তো জানি, আসলে আমরা কিন্তু তোমাদের মনের কথা জানি। ঠিক আছে, কে জানি আমাকে জিজ্ঞেস করছিল ক্লাসের প্রথমে, স্যার ত্রৈধবিন্দু কি? আসলে আমরা তো বুঝতে পারছি যে এই টপিকগুলি তোমরা হয়তো প্রশ্ন করতে পারো। ত্রৈধবিন্দু বলতে বুঝিয়েছি কি বলতো? যে তাপমাত্রায় কঠিন, তরল, বায়বীয় বস্তু কি হয় বলতো? একই তাপমাত্রায় থাকে।
ঠিক আছে, যে তাপমাত্রায় কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা পাওয়া যায় কোনো বস্তুর। পৃথিবীতে সকল বস্তুরই কি আছে বলতো? ত্রৈধবিন্দু আছে, ইংলিশে বলি আমরা ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, পানির জন্য এই ত্রৈধবিন্দুটা কত? শুধু পানির জন্য এই ত্রৈধবিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার কনসেপ্ট, কিন্তু অ্যাকুরেটলি চিন্তা করলে 273.16 কেলভিন। কোনো বইয়ের মধ্যে অবজেক্টিভে আমরা 273.15 কেলভিনও লিখতে দেখেছি। যদি 16 না থাকে, 15 থাকলে এটা অ্যান্সার দিবে। তবে হায়ার স্টাডিজে অ্যানালাইসিসে আমরা দেখেছি, আমরা যেটাকে টি আইস বলছি, সেই টি আইস পয়েন্টটা হচ্ছে অ্যাকুরেটলি 273.15 কেলভিন। আর ট্রিপল পয়েন্ট টিটিআর দিয়ে লিখি আমরা, ট্রিপল পয়েন্টটা হচ্ছে 273.16 কেলভিন। যদিও আমরা দুইটাকে সেমই ধরা হয়, সকল বইয়ের মধ্যে দুইটাকে সেম ধরা হয়েছে, কিন্তু তুমি যখন অনার্স মাস্টার্স করতে যাবে, বা আমি অ্যানালাইসিস করে পেয়েছি যে আইস পয়েন্টটা আসলে 15 এবং ট্রিপল পয়েন্টটা আসলে 0.16। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। একটু জানাও তো কে কে আমার কথা বুঝতে পেরেছো, একটু জানিয়ে দাও তো কমেন্টে। কে কে আমার কথা বুঝতে পেরেছো একটু কমেন্টে জানিয়ে দাও তো। বলে ফেলো ক্লিয়ার ক্লিয়ার। ওকে, গুড, ভেরি গুড। মাত্র 87-90 শিক্ষার্থী ক্লাস করছো, কিন্তু কমেন্ট আসতেছে 2-3টা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো। মনে করো যে তুমি ক্লাস দেখতে দেখতে ঘুমিয়ে গেছো, ঠিক আছে, আমাদের কাছে তাই মনে হচ্ছে, না হলে আসলে কমেন্ট কেন কম আসবে? হ্যাঁ, কমেন্ট করে দেখিয়ে দাও কে কে ক্লাস করতেছো, দেখি তো। হ্যাঁ, 90টা ক্লিয়ার হইলে তখন ক্লাস আগাবো। আচ্ছা, কিডিং লাগবে না, আমরা ক্লাসের দিকে মনোযোগী হই। ঠিক আছে, এইটা বিখ্যাত প্রশ্ন 2013 সালে এসেছিল নটরডেম কলেজে। এটা তো আমার মনে হয় না জানা কারো বাকি আছে। হ্যাঁ, পানির ত্রৈধবিন্দুর, দেখো তোমাকে যখন প্রশ্ন করবে তুমি লিখবা 1/273.16 ভাগকে, কিন্তু অনেক সময় হ্যাঁ অবজেক্টিভে আসলে 1/273ও থাকতে পারে, অনেক সময় অবজেক্টিভে আসলে 1/273.15ও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু মোর অ্যাকুরেট, সবচেয়ে অ্যাকুরেট, বেস্ট অ্যান্সার, সবচেয়ে ক্লিয়ার অ্যান্সার হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে, গুড, ভেরি গুড। এগিয়ে গেলাম। স্টিম বিন্দুর তাপমাত্রা কত বলতো? এই যে দেখছো, আমি বলেছিলাম না, স্টিম বিন্দুর তাপমাত্রা কত? 273 এর সাথে 100 যোগ করে দিতে হবে, তাহলে কত আসবে বলতো? 373.15 কেলভিন, ঠিক না? বলতে পারবো সবাই অবশ্যই। আমি বলেছিলাম কিন্তু 16 না থেকে 15ও থাকতে পারে। ওকে ওকে, এগিয়ে গেলাম। আমাদের এখানে কি প্রশ্ন করেছে একটু দেখি আমরা, কি প্রশ্ন করেছে একটু দেখি। এই যে দেখো, আমরা কি করলাম বলতো? দুইটা বস্তুকে চাপ দিলাম। যখন দুইটা বস্তুকে পরস্পরের সাথে চাপ দিব, চাপ দিলে কি হবে বলতো? হ্যাঁ, চাপ দিলাম, দুইটা বরফের টুকরা যখন পরস্পরকে চাপ দিলাম, তোমরা জানো পুনঃশীলী ভবন বলতে একটা কনসেপ্ট আছে। পুনঃশীলী ভবন বলতে একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কি করে বলতো? চাপ দিলাম, চাপ দিলে কি হলো বলতো? চাপ দেওয়ার পরে গলে যাবে, দুইটা বরফের টুকরা চাপ দিলে পরস্পর গলে যাবে, এবং চাপ যখন আমরা রিলিজ করে ফেলবো তখন সেটা আবার বরফে রূপান্তরিত হবে। চাপ দিলে গলে যাবে, চাপ যখন রিলিজ করব তখন সেটা আবার কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। এই কনসেপ্টটার নাম দিয়েছি আমরা কি বলতো? পুনঃশীলী ভবন। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, পুনঃশীলী ভবন, সাব্বাস। পুনঃশীলী ভবন কাকে বলে? চাপ প্রয়োগ করলে তরলের ক্ষেত্রে, একটু কয়েকটা কথা আসলে না বললেই না। ঠিক আছে, যদি স্ফুটনাঙ্কের কথা আসে, ঠিক আছে, পানির ক্ষেত্রে বিশিষ্ট স্ফুটনাঙ্কের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। আমরা হিসাব করে দেখছি, প্রতি 2.7 সেন্টিমিটার চাপ বাড়লে
1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয় বা বাড়ে কত সেন্টিমিটারের জন্য? প্রতি 2.7 সেন্টিমিটারের জন্য। তার মানে তোমাদের বইয়ের মধ্যে যে লেখা আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, এর মানে হচ্ছে সেখানে চাপটা হচ্ছে, সরি, পানি বাষ্পে পরিণত হয়, সেখানে চাপটা হচ্ছে 76 সেন্টিমিটার। তাহলে এর সাথে যদি 2.7 সেন্টিমিটার যোগ করো, অর্থাৎ কত, 78.7 সেন্টিমিটার মার্কারি প্রেসার হয়, তাহলে 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটবে। আর এখান থেকে যদি 2.7 সেন্টিমিটার বিয়োগ করো, অর্থাৎ 73.3 সেন্টিমিটার মার্কারি প্রেসার হয়, তাহলে এখান থেকে 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি করবে? ফুটতে শুরু করবে। তাহলে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবটা এটাই। কিন্তু যদি সেটা গলনাঙ্ক হয়, তাহলে গলনাঙ্কের ক্ষেত্রে পৃথিবীতে দুই ধরনের পদার্থ আছে। এক ধরনের পদার্থ গললে কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে আয়তন হ্রাস পায়, যেমন বরফ। বরফের আয়তন বেশি কিন্তু পানির আয়তন কিন্তু কম। তাহলে যখন কঠিন থেকে অর্থাৎ বরফ থেকে পানিতে পরিণত হয় তখন আয়তন হ্রাস পায়। সেই ক্ষেত্রে যদি চাপ বাড়ায় তবে গলনাঙ্ক হ্রাস পায়। কিন্তু যদি কঠিন থেকে তরল হওয়ার সময় আয়তন বৃদ্ধি পায়, এটা কি বলতো? এটা হচ্ছিল বরফ। যেমন মনে করলাম মোম কিন্তু কঠিন থেকে তরল হলে আয়তন বৃদ্ধি পায়। সে সকলের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এই কয়টা কথা একটু মনে রাখতে হবে শিক্ষার্থীরা। তাহলে পানির ক্ষেত্রে কি করেছি আমরা? চাপ বাড়িয়েছি। বরফের ক্ষেত্রে কি করেছি? চাপ বাড়িয়েছি। তখন কি হয়েছে বলতো? বরফের গলনাঙ্ক হ্রাস পেয়েছে। দুইটা বরফের টুকরা নিয়েছি, সেখানে তাপমাত্রা মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস। যখন এদের সংযোগস্থলে চাপ দিয়েছিলাম তখন কি হয়েছে বলতো? তখন এদের গলনাঙ্ক হ্রাস পেয়ে ওখানে বরফ গলে গেছে। যখন আবার চাপ সরিয়ে নিয়েছি তখন আবার কি হয়েছে? গলনাঙ্ক বৃদ্ধি পেয়েছে। ফলে মাঝখানের যে অংশটুকু পানি ছিল সেটা আবার বরফে রূপান্তরিত হয়েছে। জানো তোমরা অবশ্যই। ক্লিয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু জানিয়ে রাখবে ইনশাআল্লাহ। আমরা একটু এগিয়ে যেতে চাই। আচ্ছা, তাপ ধারণ ক্ষমতার উপর কিসের উপর নির্ভর করে বলতে পারো? কে বলতে পারো? জানাও তো একটু আমাকে। হ্যাঁ, কমেন্টে জানাও তাপ ধারণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে। তাপ ধারণ ক্ষমতার সূত্রটা কি বলতে পারো আমাকে? তাপ ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে C=Q/Δθ। আর আপেক্ষিক তাপের সূত্রটা কি? S=Q/m∆θ। ঠিক না? এর একক হচ্ছে জুল পার কেজি, সরি জুল পার কেলভিন। এর একক কি? জুল পার কেজি। আর সুপ্ত তাপের একক কি? সুপ্ত তাপ L = কত? Q/m, জুল পার কেজি। তাহলে কয়টা বিষয় আছে এখানে? কিসের উপর ডিপেন্ড করে? দেখো তো, এর সমীকরণে কি ভর আছে? এই সমীকরণের মধ্যে ভর নাই। তাহলে তোমাদের মনের প্রশ্ন বা তোমাদের কথা হচ্ছে এই সমীকরণটা বা তাপ ধারণ ক্ষমতাটা ভরের উপর নির্ভর করে না। কিন্তু মজার বিষয় বাচ্চারা, এখানে সমীকরণে ভর না থাকা সত্ত্বেও সে কি তাপ ধারণ ক্ষমতা উপাদান এবং ভর দুইটার উপরই নির্ভর করে। কিন্তু এদের সমীকরণে ভর থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। মনে রাখো, তাপ ধারণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে? ভরের উপরও নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। কিন্তু আপেক্ষিক তাপ শুধুমাত্র কি বলতো? ভরের উপর নির্ভর করে, সরি উপাদানের উপর নির্ভর করে, কিন্তু ভরের উপর নির্ভর করে না। ওইখানে ভর থাকা সত্ত্বেও ভরের উপর নির্ভর করে না, কারণ সবসময় যা থাকবে তার উপর নির্ভর করে বিষয়টা তা না। রোর সমীকরণ তো m/v, তার মানে রোর সমীকরণটার মধ্য থেকে দেখা যায় রো ভরের উপরেও নির্ভর করে, মানে ভর এবং আয়তন দুইটাই আছে। কিন্তু সমস্যা কি বলতো? ঘনত্ব কিন্তু ভর বা আয়তন কারো উপরই নির্ভর করে না।
ঠিক না? ওকে, এগিয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, পড়ালেখার রিলেটেড প্রবলেম সমস্যা যদি বলো তাহলে সমাধান করতে ভালো লাগবে, পড়ালেখা রিলেটেড না হলে সমস্যা কিন্তু ভালো লাগবে না। দেখো এখানে কি বলছে, 3 কেজি ভরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত? কে কে বলতে পারো বলো তো আমাকে একটু। এখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত হবে বলো তো? হরিক্রসে 22 সালেও আসছে, 16 সালেও এরকম টাইপের একটা প্রশ্ন এসেছে। 3 কেজি অ্যালুমিনিয়ামের তাপমাত্রা যদি কি করি, এত বৃদ্ধি করি, এটা কোনো অঙ্ক, একদম শিশু অঙ্ক, ঠিক না? S = Q/m del θ। বাচ্চারা, পরীক্ষার মধ্যে সব প্রশ্নই যে কঠিন হবে বিষয়টা কিন্তু তা না। কিছু প্রশ্ন কঠিন হতে পারে, কিছু প্রশ্ন আবার সহজও হতে পারে। কিছু প্রশ্ন কঠিন হতে পারে, কিছু প্রশ্ন আবার কি হতে পারে বলতো? সব প্রশ্ন কঠিন হবে না, আবার সব প্রশ্ন কি হবে না, সহজও হবে না। ঠিক আছে? এগিয়ে গেলাম। তামার তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো। এটাও তো মনে হয় না খুব বেশি কঠিন অঙ্ক। ms কি বলতো? ডেল থিটা। m এর মান কত দেওয়া আছে বলতো? তামার তাপমাত্রা, তামা কতটুকু দেওয়া আছে? তামা 150 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ভর দেওয়া থাকবে, ভর দেওয়া নাই, ভর দেওয়া থাকবে। আর যদি ভর দেওয়া না থাকে তাহলে রো ইকুয়াল টু কত বলতো? m/v। তাহলে m ইকুয়াল টু কত বলতো? v রো। v মানে কত? পাই r স্কয়ার h ইনটু কত? রো। এখান থেকে বের করা যেতে পারতো, কিন্তু তামার ঘনত্ব তো আমাদের মুখস্থ নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি বলতো? এখানে মান বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে অঙ্ক পেরে যাব। এগুলি সহজ অঙ্ক, এগুলি নিয়ে সময় নষ্ট না করি আমরা। হ্যাঁ, এটাও সহজ অঙ্ক। এই অঙ্কটাকে কে পড়তে পারবে না বলতো? কে আছে -10 ডিগ্রি সেলসিয়াসের 10 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাই? তাহলে কয় স্টেপ বলতে পারো আমাকে? -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে ফার্স্টে কাজটা হচ্ছে কি বলতো? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ নিব। তাহলে এইখানে একটা স্টেপ, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত করব। 2 নম্বর স্টেপ, 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানিতে রূপান্তরিত করব। 3 নম্বর স্টেপ, 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্পে রূপান্তরিত করব। 4 নম্বর স্টেপ। তার মানে -10 ডিগ্রি সেলসিয়াসের 10 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে বা বাষ্পে পরিণত করতে কয় স্টেপ? 4 স্টেপ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো যদি অঙ্ক করি তাহলে কি হয় বলতো? m ইন্টু কত বলতো? সবার তো m আছে, SI ms ডেল থিটা 0 প্লাস 10 প্লাস কত? LF প্লাস কত বলতো? SW 100 মাইনাস 0 প্লাস কত বলতো? 2268,000। LF টার মানটা কত? 336,000। এটা সবারই পারার কথা, এটা বিখ্যাত কনসেপ্ট এবং সকল টিচাররাই এই কনসেপ্টটার প্রতি সচেতন থাকে। হ্যাঁ, এটার মান কত? 2100। এটার মান কত বলতো? 4200। আশা করি বুঝতে পেরেছ। যারা অন্য উল্টাপাল্টা কমেন্ট করতেছে তাদেরকে কিন্তু আমরা ক্লাসটা থেকে সরিয়ে নিব কিন্তু। হ্যাঁ, তোমরা যদি কমেন্ট কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বলার জন্য ইনবক্স ইউজ করো। হ্যাঁ, আচ্ছা এগিয়ে গেলাম। বলো, এটা তো সবাই পারো নাকি? এটা আমরা ডিটেলস কথা বললাম না। হ্যাঁ, তাহলে এখান থেকে অঙ্ক করতে পারবে। ঠিক আছে, এই টাইপের একটা অঙ্ক আসতেই পারে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিল বারের দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, আমাকে প্রশ্ন করা হয়েছে স্টিল বারের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত হলে স্টিল বারের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? আমরা তোমাদের দুইটা সূত্র নিয়ে একটু কথা বলতে চাই। যদি কখনো আমাকে প্রসারণ সহগ চাই, একটা বস্তুর একটা দৈর্ঘ্য আছে, একে আমি যদি বাইরে থেকে তাপ দেই, তাপ দিলে সে অবশ্যই কিছু না কিছু প্রসারণ হবে। তাইলে যদি এমন হয় বাচ্চারা যে আদি দৈর্ঘ্য হচ্ছে L1, প্রসারণ হওয়ার পরে দৈর্ঘ্য হয়েছে L2, অর্থাৎ প্রসারিত হয়েছে কি পরিমাণ? L2 মাইনাস L1।
তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো প্রসারণ সহগ সমান কি হবে বলতো, বৃদ্ধি বাই আদি গুণন ডেল থিটা। যে কোনো প্রসারণ সহগ, সেটা দৈর্ঘ্য প্রসারণ সহগ হোক, প্রস্থ প্রসারণ সহগ হোক, ক্ষেত্রফল প্রসারণ সহগ হোক, আয়তন প্রসারণ সহগ হোক, যে কোনো প্রসারণ সহগ সমান কি হবে, বৃদ্ধি বাই আদি গুণন ডেল থিটা। আর যদি কি হয় বলতো, কখনো যদি শেষ কিছু চাই তোমার কাছে, শেষ দৈর্ঘ্য, শেষ ক্ষেত্রফল, শেষ আয়তন, কোনো কিছু যদি শেষ চাই তোমাদের কাছে, তাহলে শেষ ইকুয়াল টু কি বলতো, আদি ইন্টু 1 প্লাস সহগ ডেল থিটা। এটা একটু মনে রাখবা। যেমন আমাকে যদি কেউ বলে ক্ষেত্রফল প্রসারণ সহগ, তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগকে আমরা বিটা দিয়ে লিখবো। তাহলে কি বলতো, ক্ষেত্রফলের বৃদ্ধি বাই আদি ক্ষেত্রফল গুণন ডেল থিটা। যদি আমাকে বলে শেষ ক্ষেত্রফল, তাহলে শেষ ক্ষেত্রফল A2 সমান কত বলতো, আদি ক্ষেত্রফল ইন্টু 1 প্লাস কি বলতো, ক্ষেত্র প্রসারণ সহগ গুণন কত, ডেল থিটা। ঠিক আছে, তাহলে সমীকরণ কয়টা বলতো, দুইটা। একটা কি, একটা হচ্ছে যে কোনো প্রসারণ সহগ সমান কি বলতো, বৃদ্ধি বাই আদি গুণন ডেল থিটা। আরেকটা কি বলতো, যে কোনো কিছু শেষ সমান কি বলতো, আদি ইন্টু 1 প্লাস সহগ ডেল থিটা, আদি ইন্টু 1 প্লাস সহগ ডেল থিটা। আলফা সমান কি বলতো, আলফা সমান বৃদ্ধি বাই আদি গুণন ডেল থিটা, আলফা সমান বৃদ্ধি বাই আদি গুণন ডেল থিটা, আলফা সমান L2 মাইনাস L1 বাই কত, L1 ডেল থিটা। হ্যাঁ, একটু মনে রাখতে হবে তোমাদের। যদি লোহার কথা বলি আমরা, তাহলে লোহার প্রসারণ সহগ কত বলতো, 11 ইন্টু 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -6 পার কেলভিন। আর যদি স্টিলের কথা বলি, স্টিলের আলফাটা হচ্ছে 11 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে কি প্রশ্ন করছে বলতো, দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে, স্টিলের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে। তাহলে আলফা ইকুয়াল টু কি সূত্র বলতো, বৃদ্ধি বাই আদি গুণন কত, ডেল থিটা। যা আসবে যে কোনো প্রসারণ সহগের একক কি, পার কেলভিন। আর যে কোনো প্রসারণ সহগের মাত্রা কি হবে বলতো, এটা বারবার আসে, পার থিটা। যে কোনো প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন আর মাত্রা হচ্ছে পার থিটা। আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। দেখো, আমাকে প্রশ্ন করা হয়েছে কি, প্রশ্ন করা হয়েছে এত দৈর্ঘ্য প্রসারণ সহগ বিশিষ্ট কোনো তারের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করলে এত মিটার হয়। তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য দ্বারা একটা রিং তৈরি করা হয়েছে। তাহলে তিনটা জিনিস একটু বলি তোমাকে। যদি কখনো কখনো রিং এর কথা বলি, তাহলে তুমি দৈর্ঘ্য দিয়ে কাজ চালাই দিবা। দৈর্ঘ্য মানে কি, L2 সমান কত, L1 1 প্লাস আলফা ডেল থিটা। কিন্তু যখন তোমাকে আমরা কি বলবো বলতো, বৃত্তাকার পাত বলবো, বা এটাকে কি বলবো বলতো, বৃত্তাকার পাত বলবো, বা সিডি ডিস্ক বলবো। ডিস্কের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য দিয়ে হবে না, ডিস্কের ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে কাজ করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান কত, আদি ক্ষেত্রফল 1 প্লাস আলফা ডেল থিটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমরা ক্ষেত্রফলের সূত্র বসাই, যে মনে করলাম 1/4 পাই d2 স্কোয়ার 1/4 পাই d1 স্কোয়ার 1 প্লাস আলফা ডেল থিটা। তাহলে সেই ক্ষেত্রে d2 এর মানটা কত আসতেছে বলতো, d1 রুট ওভার 1 প্লাস আলফা ডেল থিটা। আর সেম জিনিসটা যদি আমরা কি বলি, গোলক দিয়ে বলি, ঠিক আছে, রিং হচ্ছে 1 ডাইমেনশনাল, বৃত্তাকার পাত হচ্ছে 2 ডাইমেনশনাল। সেম জিনিসটা যদি আমরা গোলক দিয়ে বলি, গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল। তাহলে গোলকের ক্ষেত্রে কিন্তু আয়তন দিয়ে লিখতে হবে, v1 1 প্লাস কত, গামা ডেল থিটা। অর্থাৎ সেই ক্ষেত্রে d2 এর মানটা হবে কি বলতো, d1 3 রুট ওভার কত, 1 প্লাস গামা ডেল থিটা। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? দেখো তো, এটা কে বুঝো নাই? রিং এর ক্ষেত্রে এর মানটা কি দিয়ে আসবে পরে, রিং এর ক্ষেত্রে এই মানটা আসবে হচ্ছে কি বলতো, 2 পাই আর দিয়ে আসবে, 2 পাই আর বা পাই d2 আসবে ইকুয়াল টু পাই d1 1 প্লাস আলফা ডেল থিটা, পরিধি যেটাকে বোঝায় আর কি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটার মান কি আসবে, এটার মান আসবে d2 ইকুয়াল টু d1 1 প্লাস আলফা ডেল থিটা। ঠিক আছে,
তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? লিটন চৌধুরী বলতেছে বুঝি নাই। স্যার কি বুঝো না এটা বলো আমাকে একটু, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি বলতেছি যদি কখনো গোলক দিয়ে বলে যে যেই গোলককে তাপ দিয়েছি আমরা, তাপ দেওয়ার পরে তাপমাত্রা এত হয়েছে, তাহলে সেই গোলকের তাপ দিয়েছি, তাপ দেওয়ার পরে তাপমাত্রা এত হয়েছে, এখন আমাকে প্রশ্ন করা হয়েছে সেই গোলকের শেষ ব্যাস কত। তাহলে শেষ ব্যাস বের করার সময় সেটা আয়তন দিয়ে বের করতে হবে, ঠিক আছে, কারণ গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল। কিন্তু রিং এর ক্ষেত্রে যদি বলে একটা রিংকে তাপ দিয়েছি, তাপ দেওয়ার পরে তাপমাত্রা এত হয়েছে, তাহলে এর দৈর্ঘ্য কত হবে। তাহলে সেই ক্ষেত্রে রিং এর ক্ষেত্রে আমরা কি দিয়ে কাজ করবো বলতো? রিং এর ক্ষেত্রে আমরা শুধু ব্যাস দিয়েই, ব্যাসকে দৈর্ঘ্য হিসাবে অর্থাৎ পরিধিটাকে নিয়ে কাজ করব। কিন্তু বৃত্তাকার ডিস্ক যদি হয়, পাত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি শেষ ব্যাস চাই সেটা আমাকে ক্ষেত্রফল দিয়েই করতে হবে। ওকে, ডান ডান। তাহলে এখানে মান বসাই দিবা, ভিতরে ঘনকের ভিতরে প্রবেশ করানো যাবে কি যাবে না, সেই ক্ষেত্রে শেষ ব্যাস বের করবা, শেষ ব্যাস বের করার সাথে ঘনকের বাহুর সাথে তুলনা করবা। যদি ব্যাসটা বাহু থেকে কি হয়, বড় হয়, তাহলে তার ঢুকানো যাবে না, বাহু থেকে কম হলেই ঢুকানো যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা তো জানোই যদি কোনো তরল পদার্থ নিয়ে থাকি আমরা, তোমরা তো জানোই যদি কোনো তরল পদার্থ নিয়ে থাকি, তরল পদার্থকে ডিরেক্টলি তাপ দেওয়া সম্ভব হয় না। যেহেতু তরল পদার্থকে ডিরেক্টলি তাপ দেওয়া সম্ভব হয় না, সেহেতু আমরা তরলকে কোনো পাত্রের মধ্যে তাপ দিই। পাত্রের মধ্যে যখন তাপ দিই তখন তরলটা একটু কি করে বলতো, নিচের দিকে নামে। তরল যখন একটু নিচের দিকে নামে তখন কি হয় বলতো, তাপটা আস্তে আস্তে তরলে লাগে। যখন তরলের মধ্যে তাপ লাগবে, সেই তাপটা কি করে বলতো, তরলকে অতিক্রম করে চলে যাবে। ফলে আপাত প্রসারণ কত, আমার কাছে মনে হবে তরলটা ছিল এ পর্যন্ত, এখন চলে আসছে সি বিন্দুতে, কিন্তু প্রকৃত প্রভাবে তরলটা কোথায়, বি থেকে সিতে গেছে। তাহলে তরলের ক্ষেত্রে প্রসারণ কয় ধরনের হয় বলতো? 3 ধরনের। একটা কি আপাত প্রসারণ, একটা কি প্রকৃত প্রসারণ, একটা কি পাত্রের প্রসারণ। তাহলে এই 3টা প্রসারণ যোগ করলে, 2টা প্রসারণ আপাত আর পাত্রেরটা যোগ করলে আমরা কি পাই, প্রকৃত প্রসারণ পাই। ঠিক একই রকম ভাবে যদি সহগ নিয়ে কাজ করি আমরা, একইভাবে যদি সহগ নিয়ে কাজ করি, যে প্রকৃত প্রসারণ সহগ বের করতে হলে আপাত আর পাত্রের প্রসারণ সহগ যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলি তোমরা জানবে মোটামুটি। আমাকে কি প্রশ্ন করেছে, একটি পাত্রে একটি তরল পদার্থ নিয়ে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। আগের তাপমাত্রা দেওয়া নাই, তার মানে বুঝে নিতে হবে এটার তাপমাত্রা ডিফারেন্সি দেওয়া আছে 80 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃত প্রসারণ মানে কি, ডেল ভি আর দেওয়া আছে। পাত্রের প্রসারণ দেওয়া আছে ডেল ভি জি দেওয়া আছে। আপাত প্রসারণ ডেল ভি এ চেয়েছি। তাহলে আমরা তোমাদেরকে কি চেয়েছি বলতো, ডেল ভি রিয়েল সমান কত, ডেল ভি অ্যাজাম্পটিক প্লাস ডেল ভি গ্লাস। তাহলে সেই ক্ষেত্রে ডেল ভি আপাত সমান কত, ডেল ভি রিয়েল মাইনাস ডেল ভি গ্লাস। তাহলে সেই ক্ষেত্রে ডেল ভি আর এর মান দেওয়া আছে কত, 21, আর ডেল ভি জি এর মান দেওয়া আছে কত, 2, তার মানে 90 সেমি কিউব। বাচ্চা অঙ্ক। আদর্শ গ্যাসের কিছু কনসেপ্ট দেওয়া আছে, এগুলি মোটামুটি লাগবে না। আমরা যদি একটু তোমাদের নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলতে চাই এখন, স্থির বিদ্যুৎ নিয়ে। আসলে স্থির বিদ্যুৎ অনেক ডিপ একটা চ্যাপ্টার। যে সকল চ্যাপ্টার তোমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটা লাইফেই সমান গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে স্থির বিদ্যুৎ। তাহলে এই স্থির বিদ্যুৎকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি হবে, তোমরা তো জানোই যে ঘর্ষ তড়িৎ, হ্যাঁ স্থির তড়িতের আরেকটা নাম হচ্ছে ঘর্ষ তড়িৎ। তাহলে এই ঘর্ষ তড়িতের ক্ষেত্রে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম ঘর্ষ তড়িতের জন্য কিছু মানে মান আমার মুখস্থ করতে হবে, কিছু টার্ম আমাদের মুখস্থ করতে হবে। যদি আমরা কি করি, যদি আমরা ইবোনাইটকে ফানেল দ্বারা ঘষি অথবা কাচদণ্ডকে সিল্কের কাপড় দ্বারা ঘষি। কাচদণ্ডকে যদি আমরা সিল্কের কাপড় দিয়ে ঘষি, তাহলে কাচদণ্ড পজিটিভ হইলেও সিল্কের কাপড় কিন্তু নেগেটিভ চার্জে চার্জিত হবে। একই রকম ভাবে ইবোনাইটকে যদি আমি ফানেল বা ফ্লানেল দিয়ে ঘষি, তাহলে ইবোনাইটটা নেগেটিভ এবং সিল্কের কাপড়টা কি বলতো, পজিটিভ চার্জে চার্জিত হবে, ঠিক আছে। চিরুনি, হ্যাঁ তৃষা বলতেছে গায়েস চিরুনি আনো সবাই।
ক্যালোরিমিতি লাগবে না বিষয়টা এরকম না, অবশ্যই ক্যালোরিমিতি লাগবে। মানে আসলে এই ছোট্ট ক্লাসে ওইভাবে ক্যালোরিমিতি নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি, এবং আমাদের কাছে যে সকল প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলির মধ্যে গত কয়েক বছরে আমরা ক্যালোরিমিতি থেকে ওইভাবে প্রশ্ন টিচারদের করতে দেখি নাই। ইন্টারমিডিয়েট থেকে ক্যালোরিমিতির যে টপিকগুলি তোমাদেরকে বলা হয় সেই টপিকগুলি মোটামুটি উঠিয়েও দেওয়া হয়েছে। অল্প কিছু টপিক আছে যদিও আমরা এখনও শিখাই, ঠিক আছে। তো সেই বিষয়ের জন্য আমরা আসলে ধরে নিয়েছি ক্যালোরিমিতিটা একটু কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সব তো শেষ করা যাবে না। আচ্ছা, স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্র নিয়ে একটু আলোচনা করি। দেখো আমাকে কি বলছে, একটি অনাহিত বস্তুকে আহিত তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে আসলে পাদ্যের মধ্যে কি পরিবর্তন ঘটবে বলতে পারো আমাকে? নটরডেম কলেজে 2020 সালে এই প্রশ্নটা এসেছে। কে কে বলতে পারো আমাকে, বলো তো। আচ্ছা দেখো কি প্রশ্ন করছে, একটি অনাহিত বস্তুকে তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে আহিত তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে আনলাম, তখন পাদ্যের মধ্যে কি পরিবর্তন ঘটবে? আহিত তড়িৎবিক্ষণ যন্ত্রের মধ্যে ফাঁক অলরেডি বৃদ্ধি করা থাকবে। অনাহিত পরিবাহী যখন আনলাম তখন অনাহিত বস্তুটার ক্ষেত্রে আমার পুরো বস্তুটা মানে পুরো তড়িৎবিক্ষণ যন্ত্রটা কি চার্জে চার্জিত? মনে করলাম পুরো তড়িৎবিক্ষণ যন্ত্রটা পজিটিভ চার্জে চার্জিত। আমি যখন এখানে একটা নিরপেক্ষ বস্তু আনলাম, আনার পরে তার মধ্যে প্লাস মাইনাস সবই আছে, তার মানে সে আকর্ষণও করতে পারে, সে কি করতে পারে, বিকর্ষণও করতে পারে, বা তার কাছে পজিটিভও আছে, তার কাছে নেগেটিভও আছে। যখন আমি এখানে অনাহিত বস্তুটা আনলাম তখন এই পুরো তড়িৎবিক্ষণ যন্ত্রটা একটা আবেশী চার্জের মতো কাজ করবে। তাহলে সেই আবেশী চার্জের ক্ষেত্রে কি হয় বলতো, এই আবেশী মানে পজিটিভ চার্জগুলি এই পুরো বস্তুটা নেগেটিভগুলির আকর্ষণ করবে, পজিটিভলি বিকর্ষণ করে দূরে সরাই দেবে। ফলে এই প্লাস দুই একটা যেটা কি করছিল বলতো, পাতের মধ্যে চলে গেছিল, সেগুলোও দৌড়ে কোথায় চলে আসবে, চাকতির মধ্যে চলে আসবে। ফলে এই যে স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্রের পাত, সেই পাকের মধ্যবর্তী ফাঁকা হ্রাস পাবে। তাহলে মনে রাখতে হবে দুইটা জিনিস, সমধর্মী চার্জ আনলে বৃদ্ধি পাবে, সমধর্মী চার্জ আনলে ফাঁক বৃদ্ধি পাবে, আর বিপরীত ধর্মী একটা ছোট্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তোমরা কেউ কি শুনেছ চার্জের কোয়ান্টায়ন নামে একটা কনসেপ্ট আছে? কে কে শুনেছ আমাকে একটু কমেন্টে জানাও তো। ক্যামেরার একটা পাশে একটু হয়ে গেছে, দেখো তো। চার্জের কোয়ান্টায়ন বলতে একটা কনসেপ্ট আছে, দেখো তো কে কে জানো, শুনো তো। আচ্ছা, আমরা বলি একটা বস্তুর মধ্যে যদি কিছু চার্জ থাকে, মনে করো এই বস্তুটার মধ্যে কিছু চার্জ আছে, তাহলে নিয়মটা হচ্ছে সেই চার্জটা ইলেকট্রনের চার্জের একটা পূর্ণ সংখ্যার গুণিতক রূপে থাকবে। মানে একটা এই বস্তুটার মধ্যে যদি কিউ চার্জ থাকে তাহলে কিউ সমান হবে ইলেকট্রনের চার্জের এন গুণ। সেই এনটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, কারণ কি একটা বস্তুর মধ্যে কোনোদিন ভগ্নাংশ সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না। এটার নাম কি, চার্জের কোয়ান্টায়ন। কখনো ভগ্নাংশ সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না। তাহলে ভগ্নাংশ সংখ্যক যদি ইলেকট্রন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো একটা বস্তুর মধ্যে দেখো -3.2 অথবা +3.2 10⁻19 কুলম্ব চার্জ আছে, আরেকটা বস্তুর মধ্যে বললো 6.5 × 10⁻, কত, -19 কুলম্ব চার্জ আছে। আমাকে যদি প্রশ্ন করে এই দুইটা চার্জের মধ্যে কোনটা পসিবল এবং কোনটা পসিবল না, তাহলে কি করবা?
তাইলে দেখো এখান থেকে অ্যান্সারটা করা যাবে। যদি ওই চার্জকে আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিই n পাওয়ার কথা, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাওয়ার কথা, অর্থাৎ এখানে যদি আমরা কি করি বলতো, এখানে যদি আমরা এখানে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ দিই তাহলে 2 পাইলাম। তার মানে এই চার্জটা ভেরি মাচ পসিবল। কিন্তু যখন এখানে 1.6 10⁻19 কুলম্ব দিয়ে ভাগ দিলাম তখন এই চার্জটা কি পসিবল না, কারণ এখানে কি আসবে বলতো, ভগ্নাংশ আসবে। দেখো তো কত আসে এখানে, 6.5 কে 1.6 দিয়ে ভাগ দাও তো কত আসে, গুড, দশমিক চলবে না। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ এটা একটু দেখো, এটা ভগ্নাংশ আসবে এখানে, সেহেতু এটা কি পসিবল না, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, এজন্য বলা হয় চার্জের মধ্যে, কোনো বস্তুর মধ্যে চার্জ কিন্তু নিরবিচ্ছিন্ন নয়। চার্জটা কি বলতো, বিচ্ছিন্ন। কোনো বস্তুর মধ্যে চার্জটা বিচ্ছিন্ন। যখন আমরা কি করব, আমার কাছে একটা নিরপেক্ষ বডি আছে, মনে করো এখানে একটা নিরপেক্ষ বডি আছে, তার মানে তার মধ্যে যতগুলি প্লাস আছে ততগুলোই মাইনাস আছে। এর কাছে যখন আমি একটা কি করব, চার্জ নিয়ে আসবো, মনে করো একটা চার্জিত বস্তু নিয়ে আসবো, তখন সে কি করবে, সমধর্মী চার্জগুলোকে আকর্ষণ করবে, আর বিপরীতধর্মী সমধর্মী চার্জকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী চার্জগুলিকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই যে যেই চার্জটা নিয়ে আসছি আমি বাইরে থেকে, ঠিক আছে, নিরপেক্ষ বস্তুর কাছে, পরোক্ষ বস্তুর কাছে, তাহলে সেই চার্জটার নাম হচ্ছে আবেশী চার্জ। আর আবেশী চার্জের প্রভাবে এখানে যেই চার্জটা আবেশী প্রান্তে যে চার্জগুলি জমা হয়েছে সেটার নাম কি চার্জ, আবিষ্ট, বা এটা এখান থেকে চলে যেতে পারছে না, সেজন্য এটার নাম হচ্ছে বদ্ধ চার্জ। আর এগুলির নাম হচ্ছে কি বলতো, বিপরীত দিকে বিকর্ষণ করে মুক্ত হয়ে যেতে চায়, এগুলির নাম মুক্ত চার্জ। আর এটা পরক বস্তু বা নিরপেক্ষ বস্তু ছিল। শিমু বুঝেছ আশা করি। ইলেকট্রনের সংখ্যা পূর্ণ সংখ্যা না, ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। ক্লিয়ার? ওকে, এগিয়ে গেলাম আমরা একটু। একটি বস্তুকে 10 মিলিগ্রাম বস্তুকে শূন্যে ভাসাতে হলে 1 কুলম্ব চার্জের জন্য তার তড়িৎ তীব্রতা কত হবে? একটি বস্তুর ভর 10 মিলিগ্রাম, তাহলে এই যে এই বস্তুটা ভর 10 মিলিগ্রাম, তার মানে ওজন হচ্ছে নিচের দিকে, আর উপরের দিকে আছে কি বলতো, তড়িৎ বল। তাহলে বস্তুর চার্জটা দেওয়া আছে কত কুলম্ব, এত কুলম্ব। তড়িৎ তীব্রতা চাইছে, অনেক সময় তড়িৎ তীব্রতা না বলে তড়িৎ ক্ষেত্র বলতে পারে। তাহলে এটাকে স্থির রাখতে হলে যদি এর মধ্যে তড়িৎ বল এফ কাজ করি, তাহলে এই এফ আর এমজিটা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে এই এফ এর মানটা কত বলতো, কিউ ই, আর এমজির মান তো এমজি। তাহলে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য ই সমান কত, এমজি বাই কত, কিউ। এম এর মান কত, 10 মিলিগ্রাম, তাহলে 10 গুণন 10⁻³ গ্রামে গেল, গুণন 10⁻³ কেজিতে গেল। আর জি এর মান হচ্ছে 9.8, আর কিউ এর মানটা কত, 1 কুলম্ব। তাহলে এত কি নিউটন পার কুলম্ব হলো। দেখো বুঝছো কিনা। হ্যাঁ, নিউটন পার কুলম্ব। তোমরা কি আমাকে বলতে পারো তড়িৎ তীব্রতার একটা একক তো নিউটন পার কুলম্ব পেলাম আমরা, তড়িৎ তীব্রতার একটা একক তো নিউটন পার কুলম্ব পেলাম, আরেকটা একক আছে তড়িৎ তীব্রতার, কি আছে বলতে পারো আমাকে? বিভবের একটা একক যেরকম জুল পার কুলম্ব, আরেকটা একক হচ্ছে ভোল্ট বা ভি। তাহলে বলো তো তড়িৎ তীব্রতার এককটা কি, বলতে পারো কিনা জানো তো আমাকে?
এবার কেউ জানলে জানাও, লিখো যে স্যার জানি না, বলে দেন, সুযোগ দেন। একজন তুলি লিখছে ওয়েবা, না ওয়েবার চুম্বক ক্ষেত্রের একক, চুম্বক প্রাবল্য বা বলরেখার একক, তড়িৎ বলরেখার একক ওয়েব। ওয়েব কি আবার? ওয়েব তো তরঙ্গ, তরঙ্গের ইংলিশ হচ্ছে ওয়েব। ফ্যারাডে, ফ্যারাডে তো অন্য কিছু। ফ্যারাডে ক্যাপাসিটেন্সের একক। ক্যাপাসিটেন্স মানে কি? কিউ বাই ভি, কুলম্ব পার ভোল্ট, এটার আমরা ফ্যারাডে বলি। এর একটা এক হচ্ছে হলো ভোল্ট পার মিটার। কারণ ভি ইকুয়াল টু কত ছিল বলতো? ইডি একটা সমীকরণ আছে, তাহলে সেই ক্ষেত্রে ই এর সমান ভি এর সমান কি? তাহলে ভি ইকুয়াল টু ইডি আছে, আচ্ছা ভি ইকুয়াল টু একটা সমীকরণ আছে ইডি, তাহলে সেই ক্ষেত্রে ই ইকুয়াল টু কি লেখা যায় বলুন তো? ভি বাই ডি। ভি এর একক কি? ভোল্ট পার মিটার। বুঝতে পেরেছো আশা করি। ওকে, ক্যাপাসিটেন্স চেয়েছে একজন, এক ভদ্রলোক চেয়েছে স্যার ক্যাপাসিটেন্স দেন। ক্যাপাসিটেন্স চেয়েছে এক ভদ্রলোক। আচ্ছা ক্যাপাসিটেন্স চেয়েছে একজন, আচ্ছা ক্যাপাসিটরের দুইটা ম্যাথই তোমাদের আসবে। সি ইকুয়াল টু হচ্ছে কি বলতো? কিউ বাই ভি। কোন একটা বস্তুর এক ভোল্ট বিভব পার্থক্য বাড়াইতে যে পরিমাণ চার্জ লাগে, যদি ভি ভোল্ট বাড়াইতে যদি কিউ পরিমাণ চার্জ লাগে, এক ভোল্ট বাড়াইতে কি পরিমাণ কিউ বাই ভি পরিমাণ চার্জ লাগবে, এটার নামই হচ্ছে কি? ধারকত্ব, ক্যাপাসিটেন্স। একক হচ্ছে কুলম্ব পার ভোল্ট, ফ্যারাডে। তাহলে এক ফ্যারাডে সমান কত? এক ফ্যারাডে সমান কত? 1 কুলম্ব পার ভোল্ট। এক ফ্যারাডে সমান 1 কুলম্ব পার ভোল্ট, ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে, যদি আমরা একটা ধারক নেই, সেই ধারকের মধ্যে যখন চার্জ দিব, ঠিক আছে, ধারক কিভাবে লেখা জানো তো তোমরা? একটা বড় একটা ছোট দিলে সেটা হচ্ছিল কি বলতো? কোষ। এরকম একাধিক যদি দেই তখন সেটার নাম ব্যাটারি। আর দুইটা যদি সমান দেই, ছোট বড় নাই, দুইটাই সমান, তখন সেটার নাম হচ্ছে ধারক। সেই ধারকের সঞ্চিত শক্তি মানে কত? হাফ সি বি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ বি। এই তিনটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে আমরা ধারকের কি পাবো বলেন তো? ধারকত্ব পাবো। আপাতত একটু দুইটা কথা মনে রাখবা। ধারকের আপাতত দুইটা কথা মনে রাখবা। ধারকের সমবায় হয় যখন ধারকগুলির পাশাপাশি যুক্ত করি, তখন এটা হচ্ছে সিরিজ সমবায় বা অনুক্রমিক সমবায়। এখানে অনেকগুলি ধারকের পরিবর্তে যদি আমরা কি করি? একটা ধারক লিখি, তখন এটা যদি C1, এটা C2, এটা যদি C3 হয়, এটার নাম হবে CS, মানে তুল্য ধারকত্ব, রোধের মতো আর কি। আর অনেকগুলি ধারক যদি এইভাবে যুক্ত থাকে, তখন এটার নাম হচ্ছে সমান্তরাল ধারক। সমান্তরাল ধারককে আমরা কি করি বলতো? এটার পরিবর্তে যদি একটা ধারক ইউজ করি, তখন সেটাকে সিপি দিয়ে লিখি। তাহলে 1/CP ইকুয়াল টু কত?
1/C1 1/C2 ডট ডট 1/Cn। তাহলে সেখান থেকে সিপি এর মান বের করা যাবে। উল্টা লিখছি সরি। আচ্ছা, তাহলে সিএস কিভাবে বের করবো আর সিপি কিভাবে বের করবো মনে রাখতে হবে যে অনেকগুলি ধারকের ক্ষেত্রে সিএস এর ক্ষেত্রে কি হবে 1/CS ইকুয়াল টু 1/C1 1/C2। তোমাদের বইয়ে এটা ওইভাবে আলোচনা নাই, জাস্ট একটু জেনে রাখো যদি অনেকগুলি ধারক রোধের উল্টাটা, হ্যাঁ, অনেকগুলি ধারক যদি পাশাপাশি যুক্ত থাকে তখন তার নাম হয়ে যাবে সিরিজ সমবায়। তাহলে সিরিজ সমবায়ে যদি এটা তুল্য ধারকত্ব বলি আমরা, কি ধারকত্ব? তুল্য রোধ যেরকম সেরকম তুল্য ধারকত্ব সিএস এর মানটা হচ্ছে রোধের উল্টাটা, মানে প্যারালালের ক্ষেত্রে যোগ করে দিতে হবে আর সিরিজের ক্ষেত্রে 1/, করে যোগ করতে হবে। কথা বুঝছো কিনা দেখো। পরীক্ষায় দিব না, হ্যাঁ, এই মান দেওয়া থাকবে। মনে করো এখানে দেওয়া থাকলো 10 ফ্যারাডে, মাইক্রোফ্যারাডে, 20 মাইক্রোফ্যারাডে, এখন 50 মাইক্রোফ্যারাডে। তাহলে এর তুল্য ধারকত্ব কত হবে বলো? সিএস ইকুয়াল টু 1/10 1/20 1/ কত 50 ইনভার্স 1 করে ফেলবা, বুঝছো? অথবা এই যে রোধের মতো মিলিয়ে দেওয়া থাকতে পারে, কিভাবে মিলিয়ে দিবে এমন হচ্ছে কেন? রোধের মতো মিলিয়ে দেওয়া থাকতে পারে, কিভাবে মিলিয়ে দিবে? এরকম হইতে পারে যে মনে করলা যে দুইটাকে সমান্তরালে দিল, একটাকে সিরিজে দিল, এটার সাথে একটা ব্যাটারি যুক্ত করে দিল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা যদি এরকম হয় 5 মাইক্রোফ্যারাডে, 10 মাইক্রোফ্যারাডে, 20 মাইক্রোফ্যারাডে, তাহলে তুল্য ধারকত্ব কত হয় বলো? তুল্য ধারকত্ব কি? প্রথমে কি এই দুইটা মিলে একটা বানাই, তাহলে সিপি এর মানটা কত? 5 + 10, তাহলে কত? 15 মাইক্রোফ্যারাডে। আর তারপর এটার সাথে কি সমান্তরালে, তাহলে 1/, কত? CS। তাহলে সেই ক্ষেত্রে 1/15 প্লাস কত? 1/20 ইনভার্স 1, কারণ 1/টা উপর উঠাই দিছি। তাহলে এত মাইক্রোফ্যারাডে আসবে, অথবা এত ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে লিখে দিতে পারো, অথবা মাইক্রোফ্যারাডেতে অ্যান্সার রাখলেও হবে। অবজেক্টিভ থাকলে যা বলবে সেই অনুপাতে অ্যান্সার করতে হবে। বুঝতে পেরেছো? দেখো তো কে বুঝেছে আমাকে একটু জানাও তো। রোধের উল্টা এটা, হ্যাঁ, নেবুলা বলছে, ঠিক বলেছে নেবুলা, রোধের উল্টা। হ্যাঁ, সদস্য কমে গেছে আর বেশি থাকুক, তুমি তোমার পড়ো। হ্যাঁ, রোধের উল্টাটা হবে। হ্যাঁ, এরকম কিছু অঙ্ক তোমরা করে নিতে পারো চাইলেই, এমন কিছু অঙ্ক তোমরা চাইলেই করে নিতে পারো। হ্যাঁ, বি থেকে এতে 15 পরিমাণ চার্জ আনতে কত কাজ করতে হবে? কোন অঙ্ক? কৃত কাজ সমান কি বলতো? ভি কিউ। ভি মানে কি বিভব না বিভব পার্থক্য? বিভব পার্থক্য। তাহলে 500 থেকে 300 বিয়োগ দিয়ে দিল, কিউ এর মান 15 হইল, 200 গুণন 15, 3000 জন। ঠিক না? বাচ্চা অঙ্ক। ওয়ান বাই সিপি তো ছিল না, সিপি ছিল। হ্যাঁ, 1/CS ছিল, 1/CS ছিল। সেখানে আমরা মানে অঙ্ক করে CS নিয়ে এসেছি। 1/CS ছিল, এখানে ইনভার্স দিয়ে দিয়েছি যাতে CS হয়ে যায়। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছ। দেখো আমাদের কাছে একটা ত্রিভুজ দেয়া আছে, ওরা বলছে আমার কাছে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণায় 6 ন্যানোকুলম, এখানে একটা 6 ন্যানোকুলম, এখানে একটা 6 ন্যানোকুলম, এখানে একটা 6 ন্যানোকুলম চার্জ দেওয়া আছে। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজের মধ্যবিন্দু চাইছে। মধ্যবিন্দু মানে এটা, মধ্যভাগগুলোর ছেদবিন্দুই হচ্ছে মধ্যবিন্দু।
ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজ 12 মিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই বিন্দুতে যদি আমি ভোল্টেজ বের করি, তাহলে এটা যদি এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এ বি এবং সি এই তিনটার ভোল্টেজ যোগ করলেই আমরা এখানকার ভোল্টেজ পেয়ে যাব। যেহেতু এর কোনো সঠিক ডাইরেকশন দরকার নাই বা নাই, বিভবের তো ডাইরেকশন নাই, তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজের সূত্র কি হবে? 9 × 10⁹। আমরা জানি ভি এর সূত্র কি মনে আছে তোমাদের? সি বা কে দিয়েও লিখতে পারো, সি অথবা কে যেটা দিয়ে লিখো। ভোল্টেজের সূত্র হচ্ছে কে কিউ বাই কত বলো তো? ডি। তাহলে 9 × 10⁹। হ্যাঁ, প্রত্যেকটা কোণের চার্জও সেম আর প্রত্যেকটা দূরত্বও সেম। কমন নিয়ে নিলে কি দাঁড়ায়? 1 + 1 + 1। তার মানে কি বলতো? 9 × 10⁹, কিউ এর মান হচ্ছে 6 × 10⁻, কত? 9। আর ডি এর মান হচ্ছিল কত বলতো? 12। এটাকে কয় গুণ করে দেবো? 3 গুণ করে দিলেই আমরা অঙ্ক পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। ও না, একটু কাহিনী আছে এখানে। 12 কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখান থেকে তো একটু কাহিনী আছে। এখান থেকে মধ্যবিন্দুতে বলছে। কিসের মধ্যবিন্দু? দৈর্ঘ্য দেওয়া আছে 3 কোণ, ভূমির মধ্যবিন্দু। আহারে আমি তো আসলে অঙ্ক বুঝতে পারি না, তাইলে হয় নাই বাচ্চারা। আমি বলছি মনে করেছি ত্রিভুজের মধ্যবিন্দু, এখানে আমার কাছে চেয়েছে ভূমির মধ্যবিন্দু। আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ভূমির মধ্যবিন্দু যদি বলে, তাহলে এই বিন্দুতে চার্জ চেয়েছে, এই বিন্দুতে বল চেয়েছে। তাহলে এখানে 6 ন্যানো কুলম্ব চার্জ ছিল। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটাকে ডি বিন্দু ধরলাম। তাহলে এইখান থেকে দূরত্ব কত? এডি। তাহলে এই ডি বিন্দুর ভোল্টেজটা কত হবে? এ বি আর সি বিন্দুর ভোল্টেজ যোগ করলেই ডি বিন্দুর ভোল্টেজ পাবো। তাহলে প্রত্যেকের ভোল্টেজের জন্য কে কমন যাবে? কে কমন নিয়ে নিলাম। তাহলে কিউ এ। তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত? এডি। বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত? বিডি। আর সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত? সিডি। সেক্ষেত্রে কি দাঁড়ালো? 9 × 10⁻, কত? 9। কিউ এর মান দেওয়া আছে কত? 6 তো কমন, কিউও কমন নিয়ে নিতে পারি। হ্যাঁ, তাহলে কিউও কমন নিয়ে নিতে পারি। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? কিউও কমন নিয়ে নিতে পারি। কিউ যদি কমন নিয়ে নিই, তাহলে কে এর মানটা কত? 9 × 10⁹। কিউ এর মান কত? 6 × 10⁻⁹। আর এডির মানটা কত বলো তো? 1/, এডির মান কত? √2² 12² - 6²। আশা করি বুঝতে পেরেছো। অতিভুজটা হচ্ছে 12, এটা হচ্ছে 6। তাহলে এখান থেকে এডির মান বসাই দিব। বিডি আর সিডি তো সমান, বিডি আর সিডিও 6, সিডিও 6। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চার কোণা চার জলে কেন্দ্রে বিভব কত? একই টাইপের অঙ্ক, এটা করে নিবে তোমরা, আশা করছি পারবে। নিচের বলছে 6 নম্বর। হ্যাঁ, ডান পাশের যে চিত্রটা আছে, নিচের চিত্রটা না, ডানের চিত্রের মধ্যে বলছে, হ্যাঁ নিচের চিত্রে এ থেকে কিছু আধান বিতে যাবে। দেখো তো এখানে চার্জ আছে বেশি, এখানে চার্জ আছে বেশি, তারপরেও কি বলতো এ বিন্দু থেকে এ চার্জ থেকে বি চার্জের দিকে যাবে। কারণ কি বলতো, চার্জের ফ্লো কি চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, কিসের উপর করে বলতো? ভোল্টেজের উপর করে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 5 কুলম্বের আধানতে এত দূরে তীব্রতা কত? তোমরা জানোই তীব্রতার সূত্র কি বলতো? প্রবল বিভবের সূত্র ছিল কত বলতো?
বিভবের সূত্র ছিল কে কিউ বাই ডি, আর প্রাবল্যের সূত্র কি বলতো, কে কিউ বাই কত ডি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এত ইএসইউ, একটি আধান হতে এত দূরে তড়িৎ তীব্রতা কত। ইএসইউ মানে কি বলতো, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমাকে বলতে পারো এক ইএসইউ সমান কত কেলভিন, কত কুলম্ব বলতে পারো। ইএসইউ হচ্ছে চার্জের সিজিএস একক। কত বলো বলতো, এক ইএসইউ সমান কত কেলভিন কুলম্ব বলতে পারো। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ হচ্ছে হ্যাঁ সিজিএস একক, চার্জের সিজিএস একক। এক কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ, মনে রেখো, ঠিক আছে। ইএসইউ তো করতে পারো চাইলে। ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত, কে কিউ বাই কত ডি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে চার্জের একক ইএসইউ, ডি এর একক সেন্টিমিটার, আর কে হচ্ছে 1 কি ছিল বলতো, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার ছিল। নিউটনের জায়গায় কি হয় বলতো, ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার ইএসইউ, ঠিক আছে। আর যদি এসআই একক করতে চাও তো করতে পারবে, দরকার নাই তোমরা এসআই এককেই করো, ঠিক আছে। ইএসইউ দিয়েও করতে পারবে, হ্যাঁ। যেহেতু এখানে হলিক্রস কলেজে এসেছিল সেহেতু একটু খেয়াল রাখো, 22-এও আসছে, 16-তেও আসছে, 14-তে আসছে নটরডেম কলেজ, আর হলিক্রসে আসছে 16-তে 17-তে। এটাকে তোমরা কনভার্ট করে নাও দরকার হলে, হ্যাঁ। এক ইএসইউ সমান 1 কত 3 × 10⁻⁹ কত 9 কুলম্ব। তাহলে ইকুয়াল টু কত, কে কিউ বাই কত ডি স্কোয়ার। কে এর মান কত 9 × 10⁹, কিউ এর মান কত, হ্যাঁ 3 × 10⁻⁹ কত 9, আর ডি এর মান কত, ডি এর মান দেওয়া আছে 0.5। তাহলে 9 9 কাটা, 3 3 কাটা 3, তাহলে 3 বাই কত বলতো 0.5, তার মানে 30/5, 5 6 30, 6 নিউটন পার কুলম্ব। বুঝছো কিনা দেখো। ক্লিয়ার? বলো বলো, কে কে বুঝতে পেরেছো বলো। বুঝেছ? ছাব্বাস গাবগাস। এই অঙ্কটা আমি কেন জানি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বলছে এত ব্যবধানে দুইটা বিন্দুর বিয়োগ পার্থক্য দেওয়া আছে, প্রাবল্য কত। তাহলে ইকুয়ালটা আমরা তোমাদের কি শিখিয়েছি বলতো, ভি বাই ডি বা ভি ইকুয়াল টু ইডি। তাহলে 2 সরে আমরা কি বলতো 0.5 দিয়ে ভাগ দিব, এত কি নিউটন পার কুলম্ব। এগিয়ে গেল। গোলকের ব্যাসার্ধ দেওয়া নাই, কেন্দ্র থেকে 0.15 দূরে প্রাবল্য চাইছে, প্রাবল্য বের করে দিতে পারবা। গোলকের ভিতরে মনে রাখতে হবে, গোলকের ভিতরে প্রাবল্য 0, গোলকের পৃষ্ঠে বা বাইরে প্রাবল্য থাকে, পৃষ্ঠ বা বাইরে প্রাবল্য থাকে। আর ইসের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, বিভবের ক্ষেত্রে অসীম থেকে যদি আসে, বিভব বাড়তে থাকে আস্তে আস্তে, সরি কমতে থাকে, হ্যাঁ বাড়তে থাকে আস্তে আস্তে। যখন ভিতরে ঢুকি আমরা তখন পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত ভোল্টেজ সমান। ভি বনাম আর যদি একটা লেখচিত্র দেখাই তোমাদেরকে,
গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভবটা সমান, তারপরে বিভবটা ব্যস্তানুপাতে চেঞ্জ হয়। এখানে সম্পর্ক হচ্ছে 1/r, আর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ভোল্টেজ সমান। তার মানে কখনো যদি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বলে গোলকের বিভবটা সমান থাকবে, মানে পৃষ্ঠের সমান থাকবে, আর তারপরে হচ্ছে কি বলতো বিভবটা কমতে থাকবে। একটু মনে রাখতে হবে, এই গ্রাফটা মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে। এটা পারবা তোমরা, একটু আগে করেছি অঙ্ক, এই অঙ্কটা একটু আগে করেছি, এই টাইপের অঙ্ক পারবা। mg/e সমান এর ধারকত্বের অঙ্ক মাত্র শিখাইলাম। u ইকুয়াল টু কত বলতো, u ইকুয়াল টু বা w ইকুয়াল টু হাফ cv স্কয়ার দিয়ে অঙ্ক করবা। চুল দেওয়া আছে, ধারক দেওয়া আছে, মোট চার্জের পরিমাণ বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে u ইকুয়াল টু হাফ qv দিয়ে অঙ্ক করতে পারো না, u ইকুয়াল টু হাফ q স্কয়ার বাই c দিয়ে অঙ্ক করতে পারো। যে কোনো একটা সমীকরণ যেটা সুবিধা সেটা ইউজ হবে। এত মাইক্রোফ্যারাড সঞ্চিত শক্তি কত, ভোল্টেজ দেওয়া আছে, মাইক্রোফ্যারাড দেওয়া আছে, অঙ্ক করতে পারবো না। ইউ ইকুয়াল টু কত, ভি আর সি এর মধ্যে সম্পর্ক হাফ সিভি স্কয়ার। কিছু এরকম অঙ্ক ছিল, আপাতত আমরা জাস্ট চ্যাপ্টারের দুইটা অঙ্ক পেয়েছি যেগুলি আগামী গত বছরগুলোতে পরীক্ষায় আসছে। একটু যদি আমাকে বলো বায়োমাস প্রধানত কি, এটা কে বলতে পারো বলো তো আমাকে একটু। বলো তো বায়োমাস প্রধানত কি? রিনিউয়েবল এনার্জি না, বিষয়টা এরকম না। বায়োমাস সাধারণত কার্বন ও হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোকার্বন। বায়োমাস কিন্তু হাইড্রোকার্বন, ঠিক আছে। 10-8 ছিল নটরডেমে, আসার সম্ভাবনা কম, এগুলি আসে না। কিছু পূর্ণরূপ মনে রাখতে হবে, এমআরআই, ইসিজি, ইটিটি, সিটি স্ক্যান, প্যাট, এগুলির পূর্ণরূপ মনে রাখবা। একই রকম ভাবে এক্স-রে কনসেপ্টটা মনে রাখবা। এক্স-রে ক্ষেত্রে কি ছিল মনে আছে? এক্স-রে ক্ষেত্রে এখানে একটা কি হাই ভোল্টেজের দিয়েছিলাম আমরা। হাই ভোল্টেজের দেওয়ার পরে কি করছিল বলতো, এক্স-রে বিমগুলি গিয়ে, হ্যাঁ এখানে ইলেকট্রনগুলি গিয়ে কি করছে বলতো, কোন একটা ধাতব পিণ্ড, কম্পারের পিণ্ডর মধ্যে আঘাত করছে, এখান থেকে এক্স-রে উৎপাদন করছে। এখানে কয়েকটা সমীকরণ মনে রাখতে হবে। এক্স-রে ক্ষেত্রে ভোল্টেজের জন্য যে ডাব্লিউ সৃষ্টি হয়েছে সেটাই রশ্মি শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে ভোল্টেজের সূত্র কত বলতো, ভি কিউ, আর রশ্মির সূত্র কত বলতো, এইচ এফ। তাহলে ভি কিউ সমান কি বলতো, এই সি বাই কি লেখা যায়, ল্যামডা লেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে অঙ্ক করতে পারবো আমরা, অনেক কিছু দেওয়া থাকতে পারে, ভোল্টেজ ফ্লো দেখতে পারে, আবার এরকমও দেওয়া থাকতে পারে যে ইলেকট্রনের শক্তি বের করতে বলতে পারে। তাহলে ভি ইকুয়াল টু ইলেকট্রনের গতি শক্তি ই কে হইতে পারে। তাহলে ভি মানে কত, এই ডাব্লিউ মানে কত, ভি কিউ, আর ইলেকট্রনের শক্তি কত বলতো, হাফ এম বি স্কোয়ার। এখান থেকেও আমরা অঙ্ক করতে পারি। আবার ইলেকট্রনের শক্তি দিয়ে কম্পাঙ্ক বের করতে বলতে পারে, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এইচ এফ, বা হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু কত বলতো, এইচ সি বাই ল্যামডা। এখানে সি বলতে কি, ভি, সি বলতে আলোর বেগ, আলোর বেগ বুঝাইতেছি, 3 × 10⁸, যেহেতু এক্স রে একটি কি বলতো, আলোক রশ্মি। ক্লিয়ার? যারা ক্লাস করছো বুঝতে পেরেছ? রেডিওথেরাপি নিয়ে একটু পড়ালেখা করো তোমরা। রেডিওথেরাপি একবার রিডিং দিও, আসার সম্ভাবনা কম। ইটিটি, তারপরে ইটিটি কিভাবে করে, এনজিওগ্রাম কিভাবে করে, আলট্রাসোনোগ্রাফ কিভাবে করে, ঠিক আছে। লাস্টে একটা প্রশ্ন যদি তোমাদেরকে করি আমি, হৃৎপিণ্ডের সম্পূর্ণ ছবি পেতে হলে কতগুলি ইলেকট্রোড লাগে তোমরা জানতে পারো, জানো?
বলো তো আমাকে একটু। হৃৎপিণ্ডের সম্পূর্ণ ছবি পেতে হলে কতগুলো ইলেকট্রোড লাগে বলে ফেলো তো একটু আমাকে। কে কে জানো দেখি? যে পারবা তার জন্য কিছু নাই। হায়াত বলছে 10টি, আরিফা নাজনীন বলছে 10টি, সুমা দাস সি বলছে 12টি, জাওয়াত বলছে 12টি। সব আলো, হ্যাঁ পৃথিবীর সব আলোর বেগ সেম। পৃথিবীর সব আলো চারিচুম্বক তরঙ্গের বেগ সেম। তোমরা চারিচুম্বক তরঙ্গের শিখেছিলাম, গামা রশ্মি, এক্স রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, অবলোহিত রশ্মি সবার বেগ সেম। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক আলাদা। আচ্ছা, অনুপাত সেম, সি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো ঠিক আছে, তাহলে এই এফ এবং ল্যামডা এমন ভাবে চেঞ্জ হয়, এফ যত গুণ হয় ল্যামডা তত গুণ কমে যায়, ফলে গুণ ফলটা সবসময় 3 × 10⁻80 থাকে। এখানে অ্যান্সার হবে 10টি। ঠিক আছে, এখানে আমরা একটা কিছু নোট করে দিয়েছি, তোমরা যদি একটু শিখে নিতে চাও এই নোটটা একটু শিখে নিও, কোনটা কোথায় লাগে একবারে জানতে পারবে। শাবাশ। There is no substitute for hard work. থমাস আলভা এডিসন, তোমরা তো জানো থমাস আলভা এডিসন ছিল অধ্যবসায়ের সবচেয়ে উজ্জ্বল নিদর্শন। হ্যাঁ, সে কি করেছিল মনে আছে তোমাদের? প্রায় 9999 বার ফেলিওর হয়েছিল, 10,000 বারে গিয়ে সে কি করছিল? বাতি জ্বালাইতে পারছিল। তাইলে তোমাদের এরকম হইতে পারে 9999 বার তোমরা কোনো কাজ করলা, কিন্তু একদম লাস্ট সময়ে গিয়ে কি করলা বলো তো? যখন সফল হবা তখন কাজটা ছেড়ে দিলা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পরিশ্রম করতে হবে। যারা কান্নাকাটি করতেছো সারা রাত ক্লাস নিবে কিনা? না না, সারা রাত ক্লাস নিবে না। দোয়া হ্যাঁ দোয়া করেন স্যার, একজন বলছে, এক ভদ্রলোক দোয়া চাইছে, অবশ্যই দোয়া করলাম। তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ক্লাস দেখেছো, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ক্লাসটা গুছিয়ে দেওয়ার জন্য। আমি মূলত ফোকাস করেছি যে সকল টপিক থেকে গতবার প্রশ্ন হয়েছে, এই বছর প্রশ্ন হবে ইনশাল্লাহ। আর এই স্থির তড়িতের কিছু বলের অঙ্ক, কিছু প্রাবল্যের অঙ্ক যেগুলো বাকি রয়েছে, বড় বড় অঙ্ক, আমরা আসলে ছোট অঙ্কগুলোকেই ফোকাস করেছি। বড় অঙ্কগুলো যেহেতু এতদিন কখনো আসে নাই, সেহেতু আসার সম্ভাবনা কম। তারপরেও তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা সার্কিটের ক্লাস করাবো। আশা করছি তোমরা নতুন কিছু পাবে সার্কিটে, এবং কোন সহজে সার্কিটটা সলভ করা যায় এরকম কিছু টেকনিকও পাবে। সেই আশায় তোমাদেরকে নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আর ইনশাল্লাহ কালকে আবার 7টায় পরীক্ষা আছে, পরীক্ষা দিও। গিফট থাকছে পরীক্ষাগুলোতে। সর্বোপরি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।